এভরিওয়ান, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলাই বিপ্লবের থিওরাইজেশন। তো দেখা যায় কোনো একটা ঘটনা যখন ঘটে, তো সেই ঘটনার আলোকে আমরা সেটাকে একটা থিওরির ফ্রেমওয়ার্কে তুলে ধরি বা বিশ্লেষণ করি। তো আমরা দেখা যায় যে কোনো একটা থিওরি যখন ডেভেলপ করা হয়, তখন বিদ্যমান ঘটনাকে আমরা একটা ফ্রেমওয়ার্কের আদলে বিশ্লেষণ করি এবং একটা প্যাটার্ন খুঁজে পাই। তো আপনারা যারা অর্থনীতির স্টুডেন্ট কিংবা অন্যান্য ডিসিপ্লিনের স্টুডেন্ট আছেন, তো আপনারা বিভিন্ন তত্ত্ব পড়ে থাকবেন, দেখবেন প্রত্যেকটা তত্ত্বের পিছনেই একটা কেস স্টাডি আছে, একটা রিয়েলিটি আছে। তো সেই রিয়েলিটির আলোকে একটা কমন প্যাটার্ন অফ বিহেভিয়ার খুঁজে পায় এবং সেটা যদি ইনোভেটিভ হয়, নতুন একটা মডেলদার হয়, নতুন একটা থিওরি ডেভেলপ হয়। তো এখন জুলাই রেভলিউশন হইল আমাদের বাংলাদেশে, সেখানের যে থিওরাইজেশন করার একটা ব্যাপার আছে, বোদ্ধা মহলে অনেক আলাপ আলোচনা আসতেছে। তো রিসেন্টলি আমি একটা সেমিনারে গিয়েছিলাম, বিকেন্দ্রিক নামক একটা প্ল্যাটফর্ম থেকে আয়োজন করা হয়েছিল। তো এই সেমিনারের বিষয়বস্তু ছিল আবাদুর রহমানের একটা বই, সম্পাদিত বই, নাম হচ্ছে 36 জুলাই। তো এটাকে নিয়ে আলোচনাটা মূলত। তো এই জায়গায় আবাদুর রহমান বোঝাইতে চাচ্ছেন যে 36 জুলাই কিংবা জুলাই বিপ্লব একটা ঐতিহ্যবাদী আন্দোলন, ঠিক আছে? তো এই যে একটা থিওরাইজেশন করার অ্যাপ্রোচ, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট। কারণ যখন একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যায় এবং সেটাকে একটা থিওরির আলোকে ডেভেলপ করা হয় বা একটা থিওরি দাঁড় করানো হয়, তখন এটা অ্যাকচুয়ালি সাস্টেনেবল রেগুলেশন হিসাবে মানুষের কাছে আবির্ভূত হয়। লাইক 1970 ওয়ার যেটা হইলো, বাংলাদেশে আমরা স্বাধীন হইলাম। তো এটাকে আমরা সাধারণত যেভাবে থিওরাইজ করি সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদার একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে, গণতান্ত্রিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে একটা আন্দোলন হয়েছে। একটা বাঙালি জাতীয়তাবাদের ফ্রেমওয়ার্কে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, সেটাকে আলোচনা করা হয়ে থাকে। তো এখন তাহলে জুলাই রেভলিউশনের থিওরিটা অ্যাকচুয়ালি কি, বা কিসের আলোকে জুলাই রেভলিউশনটা হয়েছে? তো থিওরি ডেভেলপ করার ক্ষেত্রে অনেকেই একটা অ্যাপ্রোচ নিয়েছেন। তো সেই অ্যাপ্রোচটা কি বিদ্যমান থিওরির আলোকে ডেভেলপ করা। হ্যাঁ, তো এটার মধ্যে একটা এরর আছে, একটা ফেলাসি আছে। ব্যাপারটা কি, আমাদের যে জিনিসটা উচিত সেটা হচ্ছে ঘটনাটাকে আগে প্রথমত অ্যানালাইসিস করতে হবে যে জুলাই বিপ্লব হয়েছে, তো এই জুলাই বিপ্লবের বিহেভিয়ারটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে জুলাই বিপ্লব আমাদের সংগঠিত হয়েছে, এখানে কারা কারা স্যাক্রিফাইস করছে নিজেদের লাইফকে, এখানে পার্টিসিপেটরি গ্রুপস কারা, তাদের মধ্যে কমন বিহেভিয়ার কি ছিল, বা তারা কিসের ডিমান্ডের জন্য রাজপথে নেমে আসছে। তারা কি শুধুমাত্র রাজনৈতিক একটা পরিবর্তন চেয়েছে, মানে ক্ষমতার পালাবদল চেয়েছে, নাকি একটা স্থায়ী বন্দোবস্ত চেয়েছে যেটার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠতে পারে? এরা কি একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ ছিল কি ছিল না? এটা কি একটা মুসলিম আইডেন্টিটির একটা বিপ্লব হয়েছে, অর্থাৎ একটা ইসলামিক মোটিভ নিয়ে, বা কাইন্ড অফ একটা ইসলামিক চেতনা, স্পিরিচুয়াল দিক থেকে রুহানি বিপ্লব ঘটেছে, এরকম কিছু, নাকি ভিন্ন কিছু, নাকি বাঙালি জাতীয়তাবাদী কাজ করেছে একাত্তরের মতো? তো এই রকম অনেকগুলো বিহেভিয়ারকে আমাদের একত্রিত করে একটা কমন বিষয় খুঁজে নিয়ে আসতে হবে, যেটার আলোকে আমরা বিশ্লেষণ করতে পারি। ব্যাপারটা এমন হওয়া উচিত নয় যে একটা থিওরি আছে, সেই থিওরির আলোকে আমি আমার জুলাই বিপ্লবটাকে সাজাইলাম। ঠিক আছে, লাইক লেটস সে নিউটনের থার্ড ল। তো নিউটনের থার্ড লতে কি বলতেছে, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এখন যদি আমি এটাকে ওই থিওরির আলোকে ডেভেলপ করি যে বাংলাদেশে শেখ হাসিনা অনেক অত্যাচার করছে, নিপীড়ন করছে, এখন যেহেতু নিপীড়ন করছে তার একটা রিয়াকশন থাকবে, এবং সেই রিয়াকশনটা কি, যে পাবলিকরা শেখ হাসিনার এগেনস্টে রাস্তায় নেমে আসছে, সেটাই রিয়াকশন, এবং সেই রিয়াকশনের ফলশ্রুতিতে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এটাকে চাইলে ওই নিউটনের থার্ড ল দিয়েও ডেভেলপ করা যায়, বা নিউটনের থার্ড ল এর আলোকে। এখন আমি যে ব্যাপারটায় আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লবটা কোন প্রেক্ষাপটে হয়েছে, এখানে কোন ধরনের গ্রুপ অফ পিপল পার্টিসিপেট করেছে, এখানের ভাষাটা কী ছিল, আকাঙ্ক্ষাটা কী ছিল, এখানে শহীদের সংখ্যা যে হয়েছে, এই শহীদরা অ্যাকচুয়ালি কারা ছিল, কোন গ্রুপের পিপল ছিল, কোথাকার রিপ্রেজেন্টেটিভ ছিল।
তারপর হচ্ছে এখানে জনদাবিটা কি ছিল, স্লোগানগুলো কি ছিল, এই সব কিছু একত্রিত করে আমাদেরকে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে যে অ্যাকচুয়ালি কিসের তাড়নায়। এখন দেখা যায় যে জুলাই বিপ্লবকে শুধুমাত্র একটা ধরেন একটা রাজনৈতিক ঘটনা হিসাবেই তুলে ধরা হয়, যে একটা ক্ষমতার পালাবদল হয়েছে, শেখ হাসিনাকে আমাদের পছন্দ না, তার শাসন আমাদের পছন্দ হচ্ছে না, তাকে তাড়াই দিলাম, খেদাই দিলাম দেশ থেকে। ব্যাপারটা আসলে এমন কি, নাকি এর পিছনে অর্থনৈতিক কারণ আছে কিংবা সাংস্কৃতিক কারণ আছে? তো আমরা যদি দেখি মানে সাংস্কৃতিক যে একটা জগৎ আছে, সেই জগতের ক্ষেত্রেও গত 15 কিংবা 16 বছরের যে রেজিম ছিল শেখ হাসিনার, সেই রেজিমটাতে সাংস্কৃতিক বৈষম্যেরও শিকার হয়েছে। যারা ধরেন মুজিববাদের এগেনস্টে একটা সাংস্কৃতিক চর্চা করে আসছে, তো তাদেরকে অবদমিত করে রাখার এপ্রোচ আমরা দেখে আসছি। এই যে একটা সাংস্কৃতিক একটা ধামাচাপা দেওয়া সাংস্কৃতিক বৈষম্য, তো সাংস্কৃতিক ক্ষোভে কেউ তাই বিপ্লবকে আমরা অ্যানালাইসিস করতে পারি। আবার যদি আমরা অর্থনীতির দিকে তাকাই, তো আপনি যদি শহীদের সংখ্যাটা অ্যানালাইসিস করেন, দেখবেন যে মেজরিটি অফ দি মার্টিয়ার্স বিলঙ্গিং ফ্রম লেবার ক্লাস। তো হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? তো সেটা হচ্ছে ধরেন যারা ইকোনমিক্যালি ভালনারেবল, যারা মূল ভুক্তভোগী বা কিংবা ভিকটিম, ইকোনমিক ভিকটিম, তাদের মধ্যে শহীদদের সংখ্যাটা বেশি। এটা অন্তর্বর্তীকালীন সরকার মোস্ট প্রবাবলি 850 মতো একটা তালিকা করেছিল। তো তার মধ্যে দেখা গেল যে মেজরিটি হচ্ছে কি এই লেবার ক্লাস, যারা রিক্সা চালক, ভ্যান চালক, তারপরে গার্মেন্টস শ্রমিক, হ্যাঁ, অথবা যাদেরকে আমরা টোকাই বলি, ভাঙারি ব্যবসা করে, এই ধরনের লোকজনের সংখ্যাটা অ্যাকচুয়ালি। তো এটা মোর দেন 33%। ঠিক আছে, এটা যদি আমরা বর্তমানে যে আমরা শহীদ সংখ্যা বলছি 1400+, তো এই 1400+-এর হিসাব করলে দেখা যাবে যে সেই সংখ্যাটা আরো বা পার্সেন্টেজটা আরও বেশি যাবে, 33 থেকে বেশি হয়ে যাবে। তো এখানে দেখা যায় যে যারা ইকোনমিক্যালিও ভার্নারেবল ছিল, ইকোনমিক ফ্রিডমটা পরিপূর্ণভাবে পায় নাই, তার সম্পদের সুষম বন্টন থেকে বঞ্চিত হয়েছে, একটা অর্থনৈতিক বেদনা থেকে সে রাজপথে নেমে এসেছে। আমরা যদি তখনকার সময় বিভিন্ন প্রকার সূচক দেখে থাকি, দেখবেন যে ইনফ্লেশন রেট যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় তলানিতে চলে গেছে, আপনার হচ্ছে 234 বিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচার করা হয়েছে। তো এই যে অর্থনীতির দিক থেকে বাংলাদেশ একটা ভালনারেবল সিচুয়েশন পার করছে, এবং তার ইম্প্যাক্টটা সরাসরি লোয়ার ক্লাস হিসাবে যাদেরকে আইডেন্টিফাই করা হয়, অর্থাৎ ইনকাম যাদের লো, তো তাদের উপর সেই বার্ডেনটা পড়েছে। এবং সেই যে একটা ক্ষোভ, চাপা ক্ষোভ, প্রথমত একটা রাজনৈতিক ক্ষোভ তো আছে। গত 16 বছর তিনটা ইলেকশন ভালোভাবে হয় নাই, সুষ্ঠুভাবে হয় নাই, জনগণ ভোট দিতে পারে নাই, লাইলাতুল ইলেকশন হয়েছে, ডামি ইলেকশন হয়েছে, একতরফা ইলেকশন হয়েছে। তো এই বাস্তবতায় একদিকে রাজনৈতিক ক্ষোভ, অন্যদিকে অর্থনৈতিক চাপ, সাংস্কৃতিকভাবে বেড়ে উঠতে না পারা, সাংস্কৃতিক যে একটা স্বাধীনতা বা সেটাকে কালচারাল ডেমোক্রেসি, সেই জায়গায় অধপতন বা সেইটা সরকার গড়ে তুলতে দিচ্ছে না। এই সব কিছুর কম্বিনেশনেই একটা ইউনিভার্সাল রিভলিউশন আমরা দেখেছি, জনতাড়িত, মানে জনগণকে তাড়িত করেছে যে আমার এখন রাজপথে নামা উচিত। আমার ছাত্র ভাই বোন তো মরতেছে, পাশাপাশি আমি নিজেও অর্থনৈতিকভাবে আমি শোষিত, আমি সাংস্কৃতিকভাবে বঞ্চনার শিকার হচ্ছি, আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না, আমি ভোট দিতে পারতেছি না। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব কিছুর কম্বিনেশনেই একটা জনতাড়িত আন্দোলন কিংবা রেভলিউশনের পথে আমরা এগিয়ে গেছি, একটা ইউনিভার্সাল রেভলিউশন রূপ পেয়েছে। আপনি যদি দেখেন এখানে অনেক হিন্দু শহীদ আছে, হৃদয় তারুয়া। তো এরকম হচ্ছে অনেক আপনার ছাত্র ইউনিয়নের শহীদ আছে এই জায়গায়, বামপন্থী শিবিরের অসংখ্য শহীদ আছে, ছাত্রদলের অসংখ্য আছে। তো সব দিক মিলিয়ে যদি বিবেচনা করি, আমাদের জুলাই গণঅভ্যুত্থানটা নিজেদের আইডেন্টিটি, অর্থাৎ হচ্ছে কি পার্সোনাল আইডেন্টিটি যেটা আছে, লেটস সে আমি শিবির করি, আমি শিবির আইডেন্টিটি ফেলে দিছি, আমি ছাত্রদল করি, হোয়াট এভার ছাত্রদল, আমি ছাত্রদল ফেলে দিলাম, আমি ছাত্রদলের পদ পদবি রাখলাম না। আমরা কিন্তু কেউ জুলাই গিয়ে বলি নাই যে শহীদ জিয়ার বাংলাদেশ চাই, আমরা গিয়ে বলি নাই ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, আমরা বলি নাই যে আমার নেতা তোমার নেতা তারেক জিয়া, আমরা এটিএম আজহারকে মুক্তি করার জন্য স্লোগান দেই নাই। সব আইডেন্টিটি ফেলে দিয়ে বরং আমাদের মূল উদ্দেশ্য দাঁড়াইছে একটা স্থায়ী পরিবর্তন, কোনো ব্যক্তির পরিবর্তন নয়। এখন সেই দিক বিবেচনায়
আমরা জুলাই রেভলিউশনকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে কীভাবে অ্যানালাইসিস করতে পারি, কীভাবে থিওরাইজ করতে পারি, সেই দিকটা আসলে বোদ্ধা মহলের মাথায় আসা উচিত বলে মনে করি। এবং এটাকে একটা ধরেন আলোচনাটা যেন জারি থাকে, কোনোভাবে যেন সেটা আমাদের মুইছা না যায়, সেই দিক বিবেচনায় আশা করব যারা এই আলোচনাটা শুনছেন কিংবা ভবিষ্যতে শুনবেন, সবাই যেন আমরা জুলাইকে ধারণ করি, পাশাপাশি এই জুলাইটা কিভাবে হয়েছে, তার ইউনিভার্সাল রূপটা অ্যাকচুয়ালি কেমন ছিল এবং সেটা দিয়ে কোন থিওরি ডেভেলপ করা যায় সেদিকে আপনারা আলোকপাত করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।